তেসরা ফেব্রুয়ারি পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর ঘেঁষে ডিউটি করছিলেন আনসার সদস্য মামুন। বেলা ২টার দিকে ২ রাউন্ড গুলির শব্দে আঁতকে ওঠেন তিনি। ছুটে আসেন অনেকেই। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় গুলি ছোড়ার পর পালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। হঠাৎ মনে করেন দুটা শব্দ হয়, আতঙ্ক ছড়ানোর পরে আমরা সেখানে যাই যে এখানে কেউ আছে কিনা, তখন তারা দেখতে পাই নাই। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের কর্মকর্তারা জানতে পারেন তারা চরমপন্থী দলের সদস্য। ঠিকাদারি কাজের ভাগ ও নিয়ন্ত্রণ নিতে ত্রাস সৃষ্টি করতেই গুলি চালায় তারা। এ ঘটনার পর থেকেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে আমরা টেলিফোনিকভাবে এটা অবহিত করি। অবহিত করার পরে তারা পুলিশ এখানে মোতায়েন করে। এর আগেও গেল ২২শে ডিসেম্বর রাতে গড়াই নদীতে ড্রেজিং প্রকল্পের একটি ড্রেজারে হানা দেয় চরমপন্থী সন্ত্রাসীরা। চাঁদার দাবিতে বন্ধ করে দেয় কাজ। এছাড়াও ৩১শে জানুয়ারি দৌলতপুর উপজেলায় সেতু নির্মাণ কাজের শ্রমিকদের থাকার ঘরে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ, কমিশন ও চাঁদা আদায় করতেই এসব হামলা বলছেন ঠিকাদার ও কর্মকর্তারা। ট্রেজারের স্টাফদের চাপাতি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে যে হুমকি ধামকি দিয়ে ড্রেজিং কাজ বন্ধের একটা পরিকল্পনা। আগে যখন আমরা কাজ করছি আমাদের লাইসেন্স ছিল, কিন্তু এই আওয়ামী লীগের সময় ওরা কিছু নির্দিষ্ট লাইসেন্স তৈরি করে দিছে, তো ওই সময় তারাই কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে চরমপন্থীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে মত সচেতন মহলের। অবৈধ যে সমস্ত বাহিনী টাহিনী বা আন্ডারগ্রাউন্ড যে সমস্ত সংগঠনগুলো ছিল বা বিভিন্ন জায়গায় আছে, তারা একটু তৎপর হয়ে গেছে। এসব ঘটনা আমলে নিয়ে তদন্ত করার কথা বলছে পুলিশ। কয়েকটা নাম পেয়েছি, আমরা সেটা গোপনে তদন্ত করছি, আমাদের তদন্ত অব্যাহত আছে এবং জিকে যে একটা লিখিত অভিযোগ যে তারা ভীত সন্ত্রস্ত আছে, আমরা সে ব্যাপারে সেখানে টহল বাড়িয়েছি। উন্নয়ন কাজ সচল রাখার পাশাপাশি চরমপন্থীদের অপতৎপরতা কঠোর হাতে দমনের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ভৈরবের কালিকা প্রসাদের হাঁসখাওলা এলাকা, যেখানে নিজেদের ভিটেমাটির প্রয়োজনে মাটি কাটতে গিয়ে অনেকটা খালের মতো না হলেও বিক্ষিপ্তভাবে পানি প্রবাহ তৈরি হয়। ওই পানি প্রবাহ নজরে আসায় এবার সেখানে খাল খননের চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তারই অংশ হিসেবে দুটি ভেকু মেশিনও এনে রাখে তারা। স্থানীয়রা বলছেন, এখানে সরকারি খাস জমি না থাকলেও খাল খননের নামে চলছে ব্যক্তি মালিকানাধীন জমি দখল নেয়ার পায়তারা। বিএনপির নাম ভাঙিয়ে ওই মহলটি খননের সম্ভাব্য স্থানগুলোতে লাল নীল নিশানা টানিয়ে দেয়, তবে এলাকাবাসী সেগুলো সরিয়ে ফেলে। আমরা বাধা দিছি, ট্রেন আসছে দেখুক এন হার জমি থাকে নিব, না নিলে আমরা জমি দিব না কাটতে। সবার কাগজপাতি আছে এবং আমরা সবাই দেখাচ্ছি কাগজপাতি, কেন কোনো হার জায়গা নাই এবং আমরা এই হার খনন চাই না। আমরা হুমকি দেয়, আর্মি আইব, পুলিশ আইব, মারবো, মাইরা নিব গা বলে তারা। এই বিএনপির নেতা ফেতা বলে হেরা জায়গা জায়গাতে জানাই। খাল খনন করা হলে হুমকির মুখে পড়বে ফসলি জমি ও স্বাভাবিক ফলন। ক্ষতিগ্রস্ত হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়। 200 শতাধিক উপরে কৃষকের জমি আছে, পানির দরকার নাই, পানি আমরা টিউবওয়েল থেকে পাই, আমাদের ধানের দরকার। হাল খনন করলে আর আমরা আগে জমি করে করতে পারবো না। তবে সরকারিভাবে খাল খননের উদ্যোগ নিলে তাদের ভর্তুকি দেওয়ারও দাবি তোলেন কেউ কেউ। জমির ন্যায্য মূল্যের দাম দেয়া নিত না, আমরা কি জমি টাকা দিয়ে কিনছি, আমরা কি এমনি দিলাম? এমন ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে ভেকু দিয়ে মাটি কাটার উপর নিষেধাজ্ঞা দেয় উপজেলা প্রশাসন। এনজিটির মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেটি খাল খনন প্রকল্প তথা এলাকার লোকজনের কি চাহিদা বা কি প্রয়োজন সেটা জেনে এসেছে। আমাদের যে রেকর্ড আছে বা ম্যাপ আছে সেটা দেখেছে, আমরা এই বিষয়গুলো বিবেচনা নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাতে পারবো। খাল খননের নামে কেউ জমি দখলে এলে প্রতিহতের ঘোষণা দিয়েছে এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 50 বছর আগে সুনামগঞ্জ থেকে জামালগঞ্জের যোগাযোগ সহজ করতে তৈরি হয় সড়ক। তবে বর্তমানে এই সড়কের নিয়ামতপুর আনোয়ারপুর অংশের অবস্থা বেহাল। প্রায় 36 কোটি টাকা ব্যয়ে 9 কিলোমিটার সড়ক সংস্কারে 2023 সালের জুলাই মাসে শুরু হয় কাজ। 2024 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। পরে সময় বাড়ানো হয় আরও 9 মাস। চলতি বছরের মার্চে কাজ শেষ হওয়ার কথা, কিন্তু এখনও পুরোদমে শুরু হয়নি কাজ। এতে বর্ষার আগে কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আস্তে ধীরে তারা কাজ করে, যে কাজ করতেছে তারা তো ইচ্ছা করলে এই কাজটা আগামী বছরে গত বছরেই শেষ করতে পারে, কিন্তু এটা কাজ তো তারা আস্তে ধীরে করে। এই কাজ শেষ হইব করে তো আমরা বুঝি না। গত বছর তো রাতে রাস্তাটা করছে, রাস্তাটা তো আরো নষ্ট হয়ে গেছে, মাটি দিছে আমরা খেত নষ্ট হইতেছে।
অর্ধেক কাজ শেষ না হলেও ইতিমধ্যে 16 কোটি টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের গুণগত মান নিয়েও উঠেছে প্রশ্ন। রাস্তা তো বাক্কা হতেন্দ্রা এই বাঙ্গা চূড়া থাকে যাওন জানা চলন জানা যা একটা অশান্তি ওই যে হুন্ডার দায় মানুষের মাথাকে ফরি যায় ঠেঙ্গো ফরি যায় গিয়া ভাত্তর। উন্নয়ন কাজ চলায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে চলাচলকারীদের। খানাখন্দ ও ধুলাবালিতে বাড়ছে মানুষের দুর্ভোগ। কাজ করছে না পুরাপুর বিরাট দুলা হবে রাস্তা মধ্যে আটন জানা গাড়ি চললে। গেল বছর কাজ শেষ না হওয়ায় বর্ষায় ভেঙেছে কিছু জায়গা, তবে এবছর ভাঙবে না দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। কাজ অসম্পূর্ণ থাকার কারণে পানি দেখা গেছে উপর দিয়ে চলে যাওয়ার কারণে রোড ভাঙে পড়ছে। যে কাজের পরিস্থিতি আছে মোটামুটি ভালোই আছে, আমরা প্রায় 2-3 মাসের মধ্যে কাজ শেষ করবো আর কি, এই পরিকল্পনা নিয়ে আমরা কাজ আগাচ্ছি। গুণগত মান ঠিক রেখে বর্ধিত সময়ে কাজ শেষ না হলে ব্যবস্থা নেওয়ার কথা জানালো সড়ক ও জনপথ বিভাগ। গত বছর এই কাজটির অর্ধেক এর মতো সমাপ্ত হয়েছে, বাট ইতিমধ্যে একটা বন্যাতে এরা সড়কটার আবার সাবস্টেন্সিয়াল ক্ষতিও হয়েছে। এবছর মার্চ 2025 পর্যন্ত এই প্রকল্পটির মেয়াদ ধরা আছে। গুণগত মান নিয়ে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে ডিভার করে দেব। যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ও ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে। চিরচেনা বন্দরটিতে নেই কর্মচাঞ্চল্য, অলস সময় কাটাচ্ছে শ্রমিক সহ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, ভুটান থেকে ট্রাকগুলোকে স্লট বুকিং এর আওতায় আনতে ভারতের ফুলবাড়ি বন্দরে চালকদের আন্দোলন চলছে। এর কারণে গত 2রা জানুয়ারি থেকে পাথর রপ্তানি বন্ধ রেখেছে ভুটান। অন্যদিকে ভারতের স্থলবন্দরে শ্রমিকদের পাথর খালাস খরচ ও ট্রাক ভাড়া সংক্রান্ত জটিলতায় 18ই নভেম্বর থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। আমাদের পোর্টটা আসলে মূলত ভুটানের পাথর ভালো এবং কোয়ালিটি সম্পন্ন হওয়াতেই পোর্টটা কিন্তু ভালো চলতেছে, কিন্তু ইন্ডিয়ার পাথরটা আসলে ভালো না, এটার কালারও ভালো না, মানও ভালো না। ভারত এবং ভুটানের পাথর আমদানি না হওয়ার কারণে বাংলাদেশ স্থলবন্দরে একবারে জনমানব শূন্য হয়ে গেছে। এদিকে 2 দেশ থেকে পাথর আমদানি বন্ধ থাকায় কমেছে রাজস্ব, পাশাপাশি আয় রোজগার কমে যাওয়ায় পরিবার নিয়ে বিপাকে পড়েছেন বন্দর সংশ্লিষ্ট 5 শতাধিক শ্রমিক। আমরা অনেক পার্শ্ব শ্রমিক এখন অসহায় অবস্থা পড়ে আছি। ওপাশ থেকে মাল আসতেছে না, মানে অনেক শ্রমিক আছে আর কি, মানে বেকারে পড়ে আছে। গাড়ি যেন বেশি করে ঢুকে আমরা শ্রমিকরা বাঁচতে পারি, এবং আমরা এখানে খুব কষ্টে আছি। তবে দ্রুতই বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। ভারত এবং ভুটান উভয়ের যে দ্বন্দ্ব সমস্যাটা সমাধান হলে আমরা আশা করছি যদি ভুটান এবং ভারত থেকে স্বাভাবিকভাবে পাথর আসতে পারে, তাহলে খুব শীঘ্রই আমাদের বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয় তার 95%ই পাথর। স্বাভাবিক সময়ে ভারত ও ভুটান থেকে প্রতিদিন অন্তত 350টি ট্রাকে পাথর আমদানি হয়। এছাড়া ভারত ও নেপাল থেকে স্বল্প পরিসরে চা প্রক্রিয়াকরণের যন্ত্রাংশ, চিটাগুড়, আদা ও পেঁয়াজ আমদানি হচ্ছে। আর বাংলাদেশ থেকে কাঁচা পাট, গ্লাস, ওষুধ, ব্যাটারি, খাদ্যপণ্য, টিস্যু পেপার সহ বিভিন্ন পণ্য ভারত ও নেপালে রপ্তানি করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। কীটনাশকের মাধ্যমে উৎপাদিত ফসল স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি পরিবেশের ক্ষতিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের গবেষণায় সফলতা মিলেছে। সাধারণত কীটনাশকের মাধ্যমে ক্ষতিকারক পোকামাকড়ের সঙ্গে উপকারী পোকামাকড়ও মরে যায়। তবে চাষের শুরু থেকে 40 দিন পর্যন্ত কীটনাশক ব্যবহার না করলে উপকারী পোকামাকড়ের সংখ্যা বেড়ে তা ক্ষতিকারক পোকামাকড় দমন করে। আমি কিভাবে কৃষকের দ্বারা নিরাপদ খাবার উৎপাদন করতে পারি, আমরা কীটনাশক ব্যবহার না করে অথবা পরিবেশ বান্ধবভাবে উপায়ে কিভাবে ব্যবহার করলে আমাদের ফলনটা ভালো হবে, একই সাথে পোকামাকড় দমন হবে। এবার আমন মৌসুমে খুলনার কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে এই চাষ পদ্ধতি। কীটনাশক ছাড়া এই পদ্ধতিতে 70 একর জমিতে চাষ করেছেন খুলনা জেলার শতাধিক কৃষক। সবচেয়ে বড় উপকার যে কৃষকের মিনিমাম 2 থেকে 3 বার কীটনাশক দেওয়ার থেকে সে বিরত থাকতেছে। এখন সারা বাংলাদেশের কৃষকরা যদি আমরা এর মধ্যে আনতে পারি, তাহলে তো বিশাল একটা কীটনাশকের ব্যবহারটা কমে যাবে আর এই পরিবেশটা বিষমুক্ত হবে। কীটনাশকের খরচ কমে যাওয়ায় উৎপাদন ব্যয় সংকোচনে খুশি কৃষকরাও। যে এই বছর আমি কীটনাশক মাত্র একবার ব্যবহার করেছি, কিন্তু আমার ধান খুবই ভালো হয়েছে। কীটনাশক ব্যবহার না করেই আমার গত 4-5 বছরের প্রোডাকশনের রেকর্ড ছাড়িয়ে গেছে। এবার বিঘাতে আমি বিঘা প্রতি দিছিলাম দেখা যাচ্ছে 5000 করে, আর এইবার আমি একবারেই দিছি 3200 টাকার ওষুধ।
এই চাষ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কীটনাশকের আর্থিক ক্ষতি থেকে রেহাই পাবে কৃষক। সেই সঙ্গে কীটনাশকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ রক্ষা পাবে, কমে আসবে স্বাস্থ্য ঝুঁকিও। ডিবিসি নিউজ ডেস্ক। বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান লালতীরের সহযোগিতায় নেদারল্যান্ডস থেকে আনা 200টি কন্দ এনে চাষ শুরু করেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের তরুণ প্রকৌশলী ফয়সাল আহমেদ। পরীক্ষামূলকভাবে 1% জমিতে কন্দগুলো রোপণ করেন। ফুল আসতে সাধারণত 2 মাস সময় লাগলেও মাত্র 34 দিনেই ফুল এসেছে বেশিরভাগ গাছে। লিলিয়াম ফুল সাধারণত সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি রঙের হয়। এ জাতের ফুলে 6টি পাপড়ি থাকে, যেগুলো বেশ ছড়িয়ে থাকে। এই ফুলের রয়েছে বেশ কিছু ঔষধি গুণ। ফয়সালের নার্সারি দেখে এই ফুল চাষে আগ্রহী হয়ে ওঠে স্থানীয় কৃষকরা। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি যখনই সময় পাই তখনই এখানে আসি এবং এখানে যে বিভিন্ন ধরনের চারা উৎপাদন করে সেগুলো আমি দেখি এবং হাতে কলমে শিখি। এখানে এসে দেখি একটা বিদেশি ফুলটা দেখে আমার খুব ভালো লাগছে। বাগেরহাটে এই প্রথম দেখলাম। আমাদের বাংলাদেশে যেভাবে সুন্দর একটা ফুল তৈরি হবে, আসলে খুব ভালো লাগছে আমাকে। কৃষিতে ভিন্নতা আনা ও নতুন উদ্যোক্তা তৈরির জন্যই এই ফুল চাষ। ভবিষ্যতে যা লাভজনক হবে আশা এই উদ্যোক্তার। এইখানে আসলে অবিশ্বাস্য একটা ফলন আমরা দেখেছি যে মাত্র 33 দিনে। হ্যাঁ, ভবিষ্যতে অবশ্যই এটা বাণিজ্যিকভাবে করার একটা স্কোপ আছে, যেহেতু অল্প দিনে এই ফুলগুলো হয়ে যায়। জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলাটিতে লিলিয়াম ফুলের চাষ কৃষির জন্য সম্ভাবনাময়, বলছে কৃষি বিভাগ। আমাদের এই এলাকায় যদি এরকম উদ্যোক্তা সৃষ্টি করা যায় তাহলে কিন্তু এই ফুল চাষের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। এটা যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে তাহলে আমাদের নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং এই কন্দ সাপ্লাই পাওয়া গেলে দক্ষিণাঞ্চলে ফুল চাষের একটা ভালো সম্ভাবনা দেখা যায়। লিলিয়াম শীতপ্রধান দেশের ফুল হওয়ায় চাষ পদ্ধতি বেশ জটিল, তবে সরকারি সহযোগিতা পেলে এই ফুলের চাষ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। আভেলানেদা শহরটির অবস্থান আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেস থেকে 10 কিলোমিটার দূরে। নদীটির নাম সারান্দি। সেখানকার বাসিন্দারা বলেন তীব্র দুর্গন্ধে ঘুম ভেঙে গেছে তাদের। রাতারাতি বদলে গেছে স্থানীয় নদীর পানি। নদীর দিকে তাকিয়ে দেখে পুরো নদীর পানি লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছিল রক্তে ঢাকা পুরো নদী। নদীর পানি লালচে হয়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আভেলানেদা বাসিন্দাদের মধ্যে। কারণ হিসেবে দূষণকেই দেখছেন অনেকে। এই ভয়ানক পরিস্থিতির রহস্য উদ্ঘাটনে পানির নমুনা সংগ্রহ করেছে বুয়েন্স এইরেস প্রদেশের আবহাওয়া মন্ত্রণালয়। প্রাথমিকভাবে তারা বলছে জৈব বিকিরণের কারণে পানি রক্তবর্ণ ধারণ করেছে। নদীটির পাশেই রয়েছে টেক্সটাইল ও চামড়া প্রক্রিয়াকরণের কারখানা। এখানে প্রাণীর চামড়ায় রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে ব্যবহার উপযোগী চামড়া পরিণত করা হয়। এসব কারখানার বর্জ্য গিয়ে পড়ে নদীতে, যার ফলে নদীর পানি দূষিত হয়। এদিকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে সকালে পানির রং লাল থাকলেও বিকেল থেকে ধীরে ধীরে তা কমে আসে। এক পর্যায়ে নদীর পানি আগের রূপে ফিরে আসে। আভেলানেদা শহরে বাসিন্দাদের বসবাস 30 বছরেরও বেশি সময় ধরে। এমন ভয়ানক অবস্থার জন্য দায়ী করছেন সেখানকার কারখানাগুলোকে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।